রাজশাহীর ৮ জেলায় মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ, বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগী। নগর ও পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ না নেয়ার অভিযোগ। নির্বাচনের দাবিতে সরব শিক্ষার্থীরা, আলোচনা সভা, লিফলেট বিতরণ সহ চলছে নানা কর্মসূচি। চলতি মাসেই রোডম্যাপ ঘোষণার আশ্বাস উপাচার্যের। এবং বড় মৌসুমে নাটোরের ৪ উপজেলায় ৭০ সেচ পাম্প চুরি, খোয়া যাচ্ছে ট্রান্সফরমার মিটারও। থানায় অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ। তাদের অভিযোগ, মশক নিধনে সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মালেকা বেওয়া ও রানী বেগম বাড়িতে কয়েল জ্বালিয়ে টিভি দেখছেন। মশার হাত থেকে বাঁচতে শিক্ষার্থীরা দিনের বেলায় ঘরে মশারি টাঙিয়ে পড়াশোনা করছে। সিটি কর্পোরেশন ও পৌরসভা ড্রেন, ময়লা আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। মশারি টানায় থাকি, তাও ঢুকে মশার ভিতরে। দিনের বেলা মশারি টাঙায় পড়াশোনা করতে হচ্ছে। মশার কীটনাশক ছিটাচ্ছে না এবং যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো পরিষ্কার হচ্ছে না। একই অবস্থা বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলায়। সপ্তাহ দুয়েক ধরে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। পৌরবাসীরা বলছেন, প্রতি বছর মশক নিধনে কোটি কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হলেও কাজের কাজ হচ্ছে না কিছু। সিটি কর্পোরেশনের প্রতিকার ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখন তো আর নেওয়া হয় না। চারিদিকে মশার অত্যাচার, বাসাতে কয়েল টয়েল দিয়ে ঠিক যাচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, মশার লার্ভা ধ্বংসে ড্রেনগুলোতে নিয়মিত দেয়া হচ্ছে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড কীটনাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে মশা নিয়ন্ত্রণের প্রচেষ্টা আমাদের রয়েছে। আমাদের দক্ষ কর্মী রয়েছেন যারা প্রতিদিন আমাদের সকাল থেকে শুরু হয়ে এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি আমরা। সংশ্লিষ্টরা জানান, মশার উপদ্রব কমাতে বিভাগের ৮ জেলায় প্রতি বছর লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ওষুধ কিনতে ব্যয় হয় প্রায় ২০ কোটি টাকা। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মশার উপদ্রব নিয়ে বিস্তারিত জানব। রাজশাহী নগর ভবনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সিটি কর্পোরেশনের মশক মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুন। সরাসরি যাব আলোচনায়। গত ২ সপ্তাহ ধরে রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এই বিষয়ে কথা বলতে রাজশাহী সিটি কর্পোরেশনের মশক মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুনের সাথে আমরা কথা বলবো। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু আসলে কেন এই মশক নিধনে এটি খুব বেশি কার্যকারিতা পাচ্ছে না? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। আসলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আমরা এই খরচের পরিপ্রেক্ষিতে পুরো বছর জুড়েই মশা নিয়ন্ত্রণে থাকে আমাদের, এবং এখনও বলবো যে আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিন্তু এখন ধরেন মশার ব্রিডিং পিরিয়ড চলছে। এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত আমাদেরকে মশার এই তাণ্ডবটা একটু সহ্য করতে হয়। আমরা এই জন্য প্রতিটা পর্যায়ে কাজ করছি। আমরা আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে কাজ করা হচ্ছে, সাথে আমাদের ওয়ার্ড পর্যায় থেকেও কাজ চলছে। আমরা চেষ্টা করছি যেন আমরা মশাটাকে লার্ভা অবস্থায় মারতে পারি। এই জন্য আমাদের কর্মচারীরা প্রতিটা ওয়ার্ডে রয়েছে। আমাদের কেন্দ্র থেকে আমরা মোটামুটি 14টা আমাদের পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আগে যেমনটি আমরা দেখতাম ফগার মেশিন দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু কীটনাশক স্প্রে করা হতো, এখন সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা প্রতি বছরই আমরা ফগার মেশিন চালিয়ে থাকি। গত বছরও আমরা মার্চ মাসের দিকে ফগার মেশিন চালিয়েছি। এবার আমরা বিষের টেন্ডার দিয়েছি, অতি শীঘ্রই সেই বিষগুলো আমরা পেয়ে যাব, এবং আমরা ফগার মেশিনেরও প্রস্তুতি নিচ্ছি। সামনে হয়তো আমরা ফগার মেশিনও ইউজ করব। কিন্তু আমরা আসলে বেশি জোর দিচ্ছি লার্ভা অবস্থায় মশা মারার জন্য।
এটা নিধন করা খুবই জরুরি। আমরা যদি লার্ভাটাকেই মারতে পারি তাহলে আর কি আমাদেরকে ফোগার পর্যন্ত যেতে হয় না। আমরা ফোগারে কত % মশা মারতে পারবো, কিন্তু হয়তো বা 30%, 40% উড়ন্ত মশা। কিন্তু যদি আমরা লার্ভিসাইডেই লার্ভা অবস্থাতে মশাটাকে নিধন করতে পারি তাহলে আমরা কিন্তু আর ফোগারের ইউজ করার প্রয়োজন হয় না। কিন্তু আসলে মানুষ মনে করে ফোগার ইউজ করবে আমাদের মশা মরে যাবে, এটা ক্ষণিকের আপনাকে আর কি একটা ক্ষণিক মানে আরাম দিবে। কিন্তু আসলে যদি আমরা লার্ভা অবস্থাতেই মারতে পারি আমরা মশাটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, আমরা মশা নির্মূল করতে পারবো না, এটা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আর এই নিয়ন্ত্রণে আনার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ড্রেনগুলোতে আমাদের যেখানে পৌঁছানো সম্ভব সেখানে আমরা লার্ভিসাইড স্প্রে করে চলেছি। হ্যাঁ, আপনি তো সিটি কর্পোরেশনের মশক মনিটরিং কর্মকর্তা। আমাদের সাধারণ নগরবাসীর কিন্তু একটা অভিযোগ যে মাঠ পর্যায়ে এই কাজগুলো কিন্তু ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। এই বিষয়ে আপনারা কি বলবেন? না, এটা নগরবাসী আসলে মশার কামড় খেলেই আসলে তারা বুঝতে চায় না যে আসলে কাজগুলো কি পর্যায়ে হচ্ছে। আপনারা আমাদের ড্রেনগুলো দেখবেন, প্রতিনিয়ত ভিজিট করবেন, আপনারা তো আছেন রাজশাহী শহরে। আমাদের ড্রেনগুলো কিন্তু সবসময় পরিষ্কার থাকে, আমরা যথাসাধ্য পরিষ্কার রাখার চেষ্টা করি। এটা মনিটরিং না করলে, সিটি কর্পোরেশন থেকে সরাসরি মনিটরিং না হলে এই ড্রেনগুলো হয়তো বা এভাবে পরিষ্কার থাকতো না। তো আমরা যথাসাধ্য চেষ্টা করি যে যেন আমাদের ড্রেনগুলো যথাসাধ্য পরিষ্কার থাকে। আমরা কিন্তু অনেক ড্রেনই দেখেছি জমাটবদ্ধ অবস্থায় আছে পানি। আসলে আমাদের কাজটা তো ধরেন ব্লক ভিত্তিক, ঠিক আছে। আর মানুষ আমাদের সচেতন হওয়া খুব জরুরি মানুষদেরকে, কারণ আমরা একটা জায়গাতে সপ্তাহে একবার যেতে পারি, আমাদের লোকবল যেটা হয়। তো সেখানে পরবর্তীতে এক সপ্তাহে ঘুরে যেতে যেতে সেখানে মানুষজনের ময়লা আবর্জনা ড্রেনটাকে যদি আমরা ডাস্টবিন হিসাবে ব্যবহার করি তাহলে তো এটা মেনটেন করা সম্ভব না। আমাদেরও তো লোকবল যতটুকু সম্ভব আমরা সপ্তাহে একবার করে একটা পর্যায়ে যেয়ে কাজ করতে পারি বা ব্লকে গিয়ে কাজ করতে পারি। মানুষ যদি একটু সহযোগিতা করে, হ্যাঁ তারা অবশ্যই রাজশাহীর মানুষ অনেক সহযোগিতা করে। তারপরে কিছু কিছু জায়গার মানুষ আছে যারা ড্রেনটাকে মানে বাসা বাড়ির ময়লাগুলো ফেলছে ড্রেনে সরাসরি। ধন্যবাদ জুবাইর হোসেন মুন আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন। আপনারা শুনছিলেন যে তারা আসলে মশক নিধনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, দ্রুতই আসলে মশার প্রকোপ যেন কমে আসে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। জুলাই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। এদিকে চলতি মাসের মধ্যে রাকসু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার কথা জানান উপাচার্য। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে রাকসু নামে পরিচিত, বিশ্ববিদ্যালয় থেকে সৎ, মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে 1962 সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। 1990 সালের পর থেকে সংগঠনটির কার্যক্রম বন্ধ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পরিবর্তিত প্রেক্ষাপটে পুনরায় রাকসু নির্বাচনের দাবিতে সরব হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। দাবি আদায় করছেন মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে দল মতের ঊর্ধ্বে গিয়ে তারা নিজেদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারবেন, যারা বাস্তবিক অর্থে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে। আমরা বিশ্বাস করি জনগণের বা সাধারণ স্টুডেন্টের চাওয়ার ভিত্তিতে যে নির্বাচিত হবে সে সাধারণের জন্যই কাজ করবে। ছাত্র প্রতিনিধির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সিনেট কার্য করার জন্য হলেও অবশ্যই আমাদের রাকসু প্রয়োজন। সাধারণ শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে তৎপর থাকার একমাত্র এবং সবচেয়ে কার্যকরী প্ল্যাটফর্ম হচ্ছে রাকসু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সালেহ হাসান নকিব দায়িত্ব গ্রহণের পরপর 5 মাসের মধ্যে রাকসু চালু করার ঘোষণা দেন। সম্প্রতি এক অনুষ্ঠানে উপাচার্য জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে রাকসু নির্বাচনের একটি রোডম্যাপ উপস্থাপন করা হবে। ওই রোডম্যাপ এবং আমাদের যে কনস্টিটিউশন যেটা আমরা অ্যাডপ্ট করব তার ভিত্তিতেই এই সমস্ত ব্যাপারে সমস্ত ইনফরমেশন সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। 1962 সালে প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাকসুর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্যরা সরাসরি ভোট দিয়ে সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদ নির্বাচন করেন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বড় মৌসুমে নাটোরের 4 উপজেলার অন্তত 70টি সেচ পাম্প চুরি হয়েছে। জেলায় ট্রান্সফরমার সহ মিটার ও বৈদ্যুতিক তারও চুরি করছে সংঘবদ্ধ চক্র। কৃষক ও পল্লী বিদ্যুৎ সমিতি থানায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পায়নি। তবে পুলিশ বলছে
বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নাটোরের নলডাঙ্গার পূর্ব মাধবনগর গ্রামের বাসিন্দা সবুজ হোসেন হালতি বিলে তার পরিবারের প্রায় ২০ বিঘা জমিসহ আরও কিছু জমিতে সেচ প্রদান করেন। গত ১৭ ফেব্রুয়ারি রাতে তার সেচ পাম্প চুরি হয়। ৪০,০০০ টাকা খরচ করে নতুন সেচ পাম্প বসাতে ৭ দিন সময় লাগে। ওই সময় সেচ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হয় তার ফসল। ৫-৬ দিন সেচতে পারেনি, টাকা সংগ্রহ করে নতুন মোটর কিনে এনে সেট করতেছি। একই রাতে সবুজের পাশেই বকুল সর্দারের সেচ পাম্পও চুরি হয়। হালতি বিলের পাশেই চলন বিলেও ঘটছে একই ঘটনা। চলতে বড় মৌসুমে জেলার নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় গত ২.৫ মাসে অন্তত ৭০টি সেচ পাম্প চুরি হয়েছে। পুরো স্ক্রিম আমাদের পড়ে আছে, এখন মেশিন কিনতে পারেনি। যদি পুলিশ টহল থাকতো তাহলে আমরা উপকৃত হতাম। শুধু সেচ পাম্পেই না, জেলা জুড়ে পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমারও চুরি হচ্ছে। চুরি করে চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যায় চোর চক্র। মিটার চুরি করে নিয়ে যাচ্ছে, চিরকুট দিয়ে নাম্বার দিয়ে যাচ্ছে, অনেক টাকা দিলেই ওরা মিটার আবার ঘুরত দেয়। প্রশাসন যদি আরো অধিক তৎপর হয় তাহলে আমার মনে হয় চুরিটা আরো রোধ করা সম্ভব হবে। তবে জেলা পুলিশ বলছে, নকল এনআইডি দিয়ে চোর চক্র মোবাইলে সিম সংগ্রহ করায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। টিম যেগুলো রাত্রে টহলে থাকে তাদের মাধ্যমে আমরা নজরদারি বাড়ানোর চেষ্টা করছি এবং আমরা কাজ করে যাচ্ছি। বড় মৌসুমে আবাদের জন্য জেলায় প্রায় ৪২,০০০ সেচ পাম্প ব্যবহার হচ্ছে। সময় সংবাদ, নাটোর। আর্থসামাজিক পরিবেশ ঠিক না হলে দেশে যে অস্থিতিশীল পরিবেশ চলছে তা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে রাজশাহীর পবায় নিজ কার্যালয় প্রাঙ্গণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সদস্যদের প্রশিক্ষণ, প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের মানুষের জন্য আমাদের আগামী নির্বাচনে আমাদের সেভাবে আমাদের ওই যে গিয়ে দলভিত্তিক ওগুলা হবে না। অলরেডি আমরা ১ লক্ষ এর মধ্যে আমাদের প্রশিক্ষণ শেষ হচ্ছে। আগামী ১ বছরে আরো ১ লক্ষ প্রশিক্ষণ শেষ হবে। না হলে আজকে যে হানাহানি দেখতেছেন, আজকে যে বিভিন্ন বিশৃঙ্খলা দেখতেছেন, যতদিন এই আর্থসামাজিক কন্ডিশন স্টেবল না হবে, স্থিতিশীল না হবে, এগুলো কখনো ঠিক করা যাবে না। ১৪ কোটি টাকা ব্যয়ে বর্জ্য শোধনাগার প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ শুরুর ৭ বছর পার হলেও শেষ হয়নি কাজ, আর যেটুকু কাজ হয়েছে তাও ভেঙে পড়েছে। কর্মকর্তারা বলছেন, অনিয়ম খতিয়ে দেখে নেওয়া হবে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা। এবার রকির প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। শহরের বাসাবাড়ির ময়লা দিয়ে বর্জ্য শোধনাগার প্রকল্প হাতে নেয় নওগাঁ পৌরসভা। শহরের কোমাইগাড়ি এলাকায় শুরু হয় স্যানিটারি ল্যান্ডফিল নামের এ প্রকল্পের কাজ। ব্যয় ধরা হয় ১৪ কোটি টাকা, যেখানে বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। তবে নির্মাণ কাজ শেষ দেখিয়ে ২০২৩ সালে টাকা তুলে নেয় ঠিকাদার। কিন্তু প্রকল্প শুরুর আগেই নির্মাণ করা স্থাপনার বিভিন্ন জায়গা ভেঙে ধসে পড়েছে। কেন এই দীর্ঘসূত্রিকা, এটা আমরা নওগাঁবাসীর পক্ষ থেকে জানতে চাই। সংশ্লিষ্ট দায়িত্বে আছে তাদের কাছে আকুল আবেদন, বর্জ্য শোধনাগার নওগাঁ যেটা এটা দ্রুত যেন বাস্তবায়ন করা যায়, তাহলে নওগাঁবাসীর উপকৃত হবে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় মেশিন ও যন্ত্রাংশ নষ্ট হতে বসেছে। নিম্নমানের উপকরণ ব্যবহারে প্রকল্পের স্থায়িত্ব নিয়ে উঠেছে অভিযোগ। আইনগতভাবে বা তদন্তপূর্বক প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব। একসাথেই পতনশীল এবং অপতনশীল বর্জ্য থাকার কারণে এটা ম্যানুয়ালি আলাদা করতে যে আমাদের প্রচুর পরিমাণ ম্যান পাওয়ার লাগতেছে। স্যানিটারি ল্যান্ডফিল নামের এই প্রকল্পের কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ। এমআর রকি, সময় সংবাদ, নও। খানাখন্দে বেহাল দশা বগুড়া পৌরসভার বেশিরভাগ সড়কের। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। পৌরসভার সম্প্রসারিত অংশের পথ ঘাটের অবস্থা বেশি বেহাল। চরম ভোগান্তিতে প্রায় ১০ লাখ বাসিন্দা। দ্রুত সড়কগুলো মেরামতের দাবি স্থানীয়দের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, সংস্কারে প্রয়োজনীয় অর্থের তুলনায় বরাদ্দ একেবারেই অপ্রতুল। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের প্রতিবেদন।
ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে ভারী ও হালকা যানবাহন। দীর্ঘ এক যুগেও মেরামত হয়নি বগুড়া পৌরসভার হাড্ডিপট্টি বাস স্ট্যান্ড সড়কের। শুধু এই সড়কই নয়, শহরের গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো সড়কই খানাখন্দ আর ক্ষতবিক্ষত। পৌর কর্তৃপক্ষ জানায় 21টি ওয়ার্ড নিয়ে গঠিত 69.56 বর্গ কিলোমিটারে পৌরসভায় 30টি প্রধান সড়ক সহ পাড়া মহল্লায় কয়েকশো রাস্তা রয়েছে। এর মধ্যে 465 কিলোমিটার সড়ক পিচ ঢালাই এবং অবশিষ্ট 510 কিলোমিটার ইটের AHB সড়ক, যার পুরোটাই সংস্কার প্রয়োজন। এছাড়াও পৌরসভায় কাঁচা সড়কই আছে 365 কিলোমিটার। খানাখন্দ আর ক্ষতবিক্ষত সড়কগুলোতে যানবাহন নষ্ট হওয়ার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। দ্রুত সড়কগুলো মেরামতের দাবি স্থানীয়দের। কখন যে গাড়ি উল্টে যাবে কেউ বলতে পারবি না, ভয়তে না যাইতে ওই মুহূর্তে ঘুরে চলে যায়। শহরের মধ্যে যেদিক দাম ডানে বায়ে সব জায়গাতেই রাস্তা ভাঙা। পৌর কর্তৃপক্ষ বলছে সড়কগুলো সংস্কারে প্রয়োজনীয় অর্থের তুলনায় বরাদ্দ একেবারে অপ্রতুল। বগুড়ার যে রাজস্ব যে আয়টা আছে, এই আয় দিয়ে সম্পূর্ণ রাস্তা সুন্দর করা সম্ভব নয়। বগুড়া পৌরসভা সড়ক সংস্কারে প্রতি বছর 200 কোটি টাকা বরাদ্দের প্রয়োজন, সেখানে মাত্র 7 থেকে 8 কোটি টাকা ব্যয় করে কর্তৃপক্ষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।